কালো জাদুর প্রভাব কতটা ভয়ানক হতে পারে তা লিন্ডার গল্প না দেখলে কেউ বুঝতে পারবে না। কিন্তু এই লিন্ডার জীবনে আগে থেকে একটা অদ্ভুত অন্ধকার লুকিয়েছিল, এমন কিছু যা সে কখনো কারো সাথে শেয়ার করেনি। কিন্তু সেটা কি ছিল? কে জানতো লিন্ডার অতীতে লুকিয়ে আছে তার ভবিষ্যতের মৃত্যুর ফাঁদ। আজকের গল্পটা শুরু হয় লিন্ডার উপর করা ব্ল্যাক ম্যাজিক দিয়ে। সে কালো জাদুর প্রভাবে সে ধীরে ধীরে মারা যায়, কিন্তু তার মৃত্যুর পর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। হঠাৎ নিথর দেহ নড়ে ওঠে, রাতের বেলা অস্বাভাবিক শব্দ, সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছিল লিন্ডার জীবন কখনো স্বাভাবিক ছিল না। তার সন্তানরা প্রথমে ভাবলো মা আবার ফিরে এসেছে, কিন্তু আসলে কি সে ফিরেছিল নাকি ফিরে এসেছিল ওই অন্ধকার? মূল রহস্যটা কি? কে তাকে ব্ল্যাক ম্যাজিক করলো আর কেনই বা করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, যেখানে লিন্ডার অতীতে লুকিয়ে থাকা ভয় তার মৃত্যুর পর অভিশাপ হয়ে ফিরে আসে। চলুন রহস্যের পর্দা একটু একটু করে সরিয়ে দেখে নেই লিন্ডার সেই গোপন অন্ধকার অতীত আর কালো জাদুর ভয়ঙ্কর প্রতিশোধ। তো গল্প শুরু হয় 1990 সালে। তখন আমরা লিন্ডাকে দেখতে পাই যে হাতে সিগারেট নিয়ে তার পুরনো সব স্মৃতিগুলোকে দেখছিল। লিন্ডা এই সমাজের খুব গুণীমানী একজন ব্যক্তি, তাকে যে কেউ খুব সহজে চিনে যায়। লিন্ডার পরিচয় আরো ভালোভাবে আমরা একটু পরেই জানতে পারবো। একা একা ঘরে বসে সে হাতে পেপার তুলে নিয়ে ক্রস ওয়ার বাজেল গেম খেলে। এটা 1990 সালের ঘটনা, তাই তখন এখনকার যুগের মতো আধুনিক ফোন বা অন্যান্য অ্যাক্টিভিটিস করার মতো সুযোগ ছিল না। এরপর আড়াল থেকে একজন তান্ত্রিককে দিয়ে কে একজন খুব ভয়ঙ্করভাবে ব্ল্যাক ম্যাজিক করছিল। এই ব্ল্যাক ম্যাজিক করার জন্য সে তার নিজের হাত পর্যন্ত কেটে তন্ত্রমন্ত্রে লেখা একটা কাপড়ের উপর দেয়। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা কে করছে তার মুখ দেখানো হয় না, এটা আমরা গল্পের শেষে জানতে পারবো। এদিকে লিন্ডার হাতে অদ্ভুত রকম অনুভূতি হতে থাকে। এ থেকে আমরা বুঝতে পারি এই ব্ল্যাক ম্যাজিকটা আসলে লিন্ডার উপর করা হয়েছিল। লিন্ডা কোনো কিছু বুঝে ওঠার আগে তার দরজায় কে যেন এসে নক করে। লিন্ডা মনে করে হয়তো তার ছোট মেয়ে এসেছে, তাই সে দরজার কাছে গেলে বেশ কয়েকটা ডিমনিক অদ্ভুত রকমের হাত দেখতে পায়। সেই সাথে কে যেন পেছন থেকে তার চুল টেনে নিয়ে তাকে ভেতরে নিয়ে যায়। সেই সময় হঠাৎ করে বন্ধ দরজা খুলে যায় আর ডিমনিক হাতগুলো লিন্ডাকে ডাকতে থাকে। লিন্ডা এসব কিছু দেখে অনেক ভয় পেয়ে যায়। এই ঘটনার 4 মাস পর দেখা যায় লিন্ডা খুব অসুস্থ হয়ে পড়েছে। সেবা যত্ন করার মতো তার ছোট মেয়ে ইরা ছাড়া আর কেউ নেই। লিন্ডার আরো 2টো ছেলে মেয়ে আছে, কিন্তু তারা কখনো লিন্ডার পরিচয় দেয় না। তবে ইরা তার মার সেবা যত্নে কোনো ত্রুটি করে না, যতটুকু সম্ভব সে তার মায়ের সেবা যত্ন করে। এদিকে লিন্ডা বিছানা ছেড়ে উঠতে পারে না, এমনকি তার এক একটা রাত এক এক বছরের মতো মনে হয়। এভাবে সে একা থাকতে থাকতে অনেক ডিপ্রেশনে ভুগতে থাকে। ওই দিন রাতে হঠাৎ করেই লিন্ডা ইরার সামনে ছটফট করতে থাকে। সেটা দেখে ইরা দ্রুত গিয়ে একটা কাপড় ভিজিয়ে তার মার গা বারবার করে মুছে দেয়। এরপর সে তার মার চুল আঁচড়াতে গেলে দেখতে পায় তার চুলের ভেতর বড় একটা পোকা। পরক্ষণে সে চুলে আর কোনো কিছুই দেখতে পায় না। এটা দেখে ইরাও বেশ ভয় পেয়ে যায়। এইসব কিছু থেকে ইরা বুঝতে পারে তার মার সঙ্গে যা কিছু হচ্ছে কোনো কিছুই স্বাভাবিক নয়। এখানে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে। তাই সে বেশ কিছু এই রিলেটেড ম্যাগাজিন পড়ে। এরপর সে একটা ম্যাগাজিন থেকে ফিয়ালের ঠিকানা পায়। ফিয়াল এই ধরনের সুপার ন্যাচারাল রোগীর ট্রিটমেন্ট করে, তবে তার সাথে যোগাযোগের একটা মাধ্যম, সেটা হলো চিঠি। তাকে চিঠি লিখলে সে চিঠির উত্তর দেবে। চিঠিতে রোগীর সিমটমগুলো বর্ণনা করতে হবে। তাই আর কোনো উপায় না পেয়ে ইরা তার চিঠিতে তার মায়ের সমস্ত কিছু ফিয়ালকে লিখে জানায়। একদিন তার মা যে খাবার খাচ্ছিল তখন সে অদ্ভুত আচরণ করতে থাকে। খাবারের বাটি মাটিতে ফেলে দিয়ে জগের সম্পূর্ণ পানি ভয়ঙ্করভাবে খেয়ে ফেলে। তার গলায় ব্যথা করছিল, কিন্তু কোনোভাবেই সেই যন্ত্রণা কমে না, বরং সে মুহূর্তের মধ্যে মুখের ভেতর থেকে একটা কাচের টুকরো বের করে, যেটা দিয়ে সে ইরাকে অ্যাটাক করার জন্য এগিয়ে যায়। তবে ইরা অনেক চেষ্টা করে তার মার কাছ থেকে কোনো মতে বেঁচে গেলেও তার মুখের কোনায় আঘাত লাগে, তার মুখটা কেটে যায়। ইরার এমন খারাপ অবস্থায় চিৎকার করে উঠলে লিন্ডা হুঁশে আসে এবং দেখে সে অজান্তে তার মেয়ের কত বড় ক্ষতি করেছে। ওই দিন রাতে ইরা ভয় পায়, তার বড় ভাই আর বোনকে কল করে, কিন্তু তারা নিজেদের কাজে ব্যস্ততার দোহাই দিয়ে তাকে সাহায্য করতে রাজি হয় না। অর্থাৎ তারা তাদের মার এই বিপদে তার মাকে চোখের দেখাও দেখতে আসে না। চিঠিতে ইরা আরো লিখে 4 মাস ধরে তার মায়ের অবস্থা দিন দিন খুব খারাপ হচ্ছে। সেই সাথে আমরা জানতে পারি লিন্ডা আসলে প্রস্টিটিউট। তার এই সন্তানগুলোর বাবাকে সে নিজেও জানে না।
এক একজনের বাবা এক একজন। বাচ্চারা যখন ছোট ছিল কোনো কিছু না বুঝলেও বয়সের সাথে সাথে তারা তার মার সম্পর্কে সবকিছু জেনে যায়। আর যখন তারা বুঝতে পারে এটা খারাপ কাজ, তখন সবাই তার মাকে ছেড়ে চলে গেলেও ইরা থেকে যায়। তো যাই হোক, 1x নিয়ে এসেছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে। ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচ আর পান ফ্রি বোনাস, একদম ফ্রি। বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে এবং আমার অনুসারীরা ইতোমধ্যে এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ। তারা এটি চেষ্টা করেছে এবং ইতোমধ্যেই জিতেছে। আপনিও এটি করতে পারেন। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরই ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50 থেকে 1 লাখ টাকা বোনাস পাবেন। আপনি বাজি ধরার পরে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে আছে। এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। এছাড়াও চলছে গিভ এওয়ে ক্যাম্পেইন। জিতে নিন ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি এবং আরও অনেক কিছু। আমাকে ডেমোর একটি স্ক্রিনশট পাঠান এবং আমি ব্যক্তিগতভাবেই আপনাকে অভিনন্দন জানাবো। এমনকি আপনাকে 1500 টাকা ফ্রি বেটও দিতে পারি। চিঠি লেখার সময় ইরা হঠাৎ করে তার মায়ের চিৎকারের শব্দ শুনতে পায়। দ্রুত তার মায়ের কাছে আসলে সে দেখতে পায় তার মা ব্যথায় চিৎকার করে তার কাছে সাহায্য চাইছে। সে এত যন্ত্রণা সহ্য করতে পারছে না। ইরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তার মা রক্তবমি করতে শুরু করে আর সেই রক্তের সঙ্গে বড় বড় পোকা বেরিয়ে আসে। ইরা তখন তার মাকে একটু শান্ত করে রেখে তার লেখা চিঠিটা পোস্ট করতে চায়। এদিকে লিন্ডাকে দেখা যায় ইরা না থাকায় অদ্ভুত রকম পোশাক পরে হাতে সিগারেট নিয়ে মাঝরাতে কবরস্থানে গিয়ে ঝামেলা করতে শুরু করে। ইরা বাড়ি ফিরে দেখে তার মা নেই, তার কাপড় বাইরে ফেলা। তখন সে বাইরে মানুষের হইচই শুনে সেদিকে গিয়ে দেখে তার মাকে পাগলের মতো সবাই বকাঝকা করছে, কারণ এই পোশাকে সিগারেট নিয়ে সে কবরস্থানে এসেছে। ইরা কোনো মতে সবার কাছ থেকে তার মাকে ছাড়িয়ে নিয়ে আসে। তবে গ্রামের মানুষ লিন্ডাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে। লিন্ডা তার মাকে বাসায় নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে জিজ্ঞাসা করে, কেন তুমি সিগারেট হাতে কবরস্থানে গিয়ে পাগলামি করছিলে? এই কথা শুনে লিন্ডা খুব অসহায়ের মতো ইরার হাত ধরে বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি তাই না? তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছ। কিছুদিন পর ফিয়াল ইরার চিঠির উত্তর দেয়। সে ইরার চিঠি পড়ে বুঝতে পেরেছে তার মা আসলে স্বাভাবিক নয়, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। চিঠি পড়ার সময় হঠাৎ বাইরের দরজায় কলিং বেল বাজলে ইরা ছুটে যায় কে এসেছে দেখার জন্য। দরজা খুলে সে দেখে তার বড় ভাই আর বোন এসেছে তার মাকে দেখতে। যখন জানা যায় ইরার ভাই আরির স্ত্রী চলে গিয়েছে, তাই সে তার মেয়েকে নিয়ে এখানে চলে এসেছে। ইরা তার 2 ভাই বোনকে নিয়ে তার মায়ের রুমে আসে। লিন্ডার এমন খারাপ অবস্থা দেখে তাদের সবার খুব খারাপ লাগে। এরপর ইরা তার বড় ভাই বোনকে তার মায়ের কি হয়েছিল সমস্ত ঘটনা খুলে বলে। এমনকি ইরা তার মাকে ডক্টর দেখিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। মনে হয় তার মাকে কেউ কালো জাদু করেছে, যার কারণে তার মা এমন অদ্ভুত আচরণ করছে। কিন্তু এই বিষয়টাতে ইরার ভাই বোন ইরাকেই দোষ দেয়। এত বড় ঘর সে তার ঠিকভাবে যত্ন নিতে পারেনি, যার কারণে এমন হয়েছে। এই কথা শুনে ইরা প্রচন্ড রেগে যায় আর সে তার বড় বোনের ওপর চিৎকার করে বলে, এত বড় একটা ঘর, অসুস্থ মানুষ, 4 মাস আমি সামলেছি, কখনো তোমরা চোখের দেখাও দেখতে আসলে না, তাহলে এত বড় কথা বলো কি করে? ইরার এসব চিৎকার শুনে ভেতরের ঘর থেকে লিন্ডার ঘুম ভেঙে যায় এবং সে উপরের দিকে তাকালেই অনেকগুলো হাত তাকে হন্ট করে। এমনকি ওই ভয়ঙ্কর হাত তার গলা চেপে ধরে। আর তখন লিন্ডা জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারের শব্দ শুনে তার ছেলেমেয়েরা দ্রুত দৌড়ে তার রুমে আসে। ইরা এসে দেখে তার মা অজ্ঞান হয়ে গিয়েছে। সে দ্রুত তার মাকে নিচের কোলে উঠিয়ে নিয়ে তার হাত মুখে ভালোভাবে হাত দিলে বুঝতে পারে তার মা আর নেই, অর্থাৎ সে মারা গিয়েছে। ইরার মায়ের মৃত্যুর খবর সব জায়গায় পৌঁছালে গ্রামবাসী তার জানাজা করানোর ব্যবস্থা করে। এরপর ইরা তার বোনকে ডাকতে আসে নামাজ পড়ার জন্য। যেহেতু তার মা মারা গিয়েছে, এখন নামাজ পড়ায় দোয়া করতে হবে, কিন্তু ওরা বলে সে নামাজ পড়তে পারবে না।
তার পিরিয়ড হয়েছে। এ কথা শুনে ইরা যেতে গেলে ওরা পেছন থেকে তার হাত ধরে তার কাছে ক্ষমা চায়, কারণ গতকাল রাতে সে না বুঝে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। তো যাই হোক, লিন্ডার জানাজার নামাজ শেষ হলে লিন্ডার লাশের উপর দিয়ে কালো একটা বিড়াল দৌড়ে চলে যায়। সাথে সাথে লিন্ডার 2 চোখ খুলে যায় এবং সে সবার সামনে উঠে বসে। এটা দেখে যারা যারা নামাজ পড়তে এসেছিল তারা ভয় পেয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে ইরারা খুশি হয়, তাদের মা আবারও বেঁচে গিয়েছে। তারা একজন ডক্টর ডেকে নিয়ে আসে তার মাকে দেখানোর জন্য। ডক্টর জানায় তার মা স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সন্তান চায় না তার বাবা মা মারা যায়। তো যাই হোক, ডক্টর চলে গেলে লিন্ডার বড় 2 ছেলে মেয়ে এসে তার কাছে মাফ চায়। তারা জানায় আর কখনো তার মাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তারা সবসময় একসঙ্গে থাকবে। এ কথা শুনে লিন্ডাও ভীষণ খুশি হয় আর তার ছেলের একমাত্র মেয়েকে বুকে জড়িয়ে ধরে আদর করে। পরদিন সকালেই ইরা দেখে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছে, এমনকি খাবার টেবিলে খাবারও সাজানো রয়েছে। ইরা বুঝতে পারে না এত সকালে উঠে ঘরের কাজ রান্না বান্না কে করলো। তখন দেখা যায় এসব কিছু লিন্ডা তার ছেলে মেয়েদের জন্য করেছে। সবাই একসঙ্গে যখন খাবার খাচ্ছিল লিন্ডা চোখের পলক ফেলে না, এমনকি তার চোখের ওপর একটা মাছি বসলেও সে চোখের পলক ফেলে না। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে কোনো স্বাভাবিক মানুষ নয়। এমনকি কিছুক্ষণ পর ইরা লক্ষ্য করে তার মা তার ভাইয়ের মেয়েকে পড়ানোর সময় বাম হাত দিয়ে লিখছে। এটা দেখে ইরা তার মাকে জিজ্ঞেস করে, তুমি কবে থেকে বাম হাতে লেখা শুরু করলে? তখন লিন্ডা উত্তর দেয়, আমি যখন মৃত্যু থেকে আবারও জীবিত হয়েছি তখন থেকে বাম হাতে লেখা শুরু করেছি। শুধু তাই নয়, আমার আরো অনেক অভ্যাস চেঞ্জ হয়েছে। এসব কোনো কিছু ইরার ভালো লাগে না, তাই সে ওই দিন রাতে আবারও ফিয়ালকে চিঠি লেখে। সে তার মায়ের মৃত্যু থেকে শুরু করে জীবিত হওয়া পর্যন্ত যাবতীয় সবকিছু এই চিঠিতে লিখে। চিঠি লেখার সময় ইরা ফিল করে তার মা হয়তো তার পেছন থেকে হাঁটছে, কিন্তু সে তাকালে কাউকেই দেখতে পায় না। উপর থেকে কয়েক ফোঁটা রক্ত এসে ইরা চিঠির ওপর পড়ে। এটা দেখে ইরা ভয় পেয়ে যায়। অন্যদিকে আরিকে দেখা যায় সে হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে পড়ে, কারণ সে ড্রয়িং রুম থেকে এক অদ্ভুত রকম শব্দ শুনছে। তাই সে কিসের আওয়াজ হচ্ছে এটা দেখার জন্য ড্রয়িং রুমে আসলেই তখন সে দেখতে পায় তার মা টিভি চালু করে বসে আছে। তবে সেখানে কোনো কিছু দেখা যাচ্ছিল না, শুধু টিভির পর্দা ঝিরঝির করছিল। শুধু তাই নয়, সে দেখতে পায় তার মা টিভি দেখার সময় তার হাত পায়ের চামড়া উঠে যাচ্ছে আর সে তার হাতের চামড়া টেনে টেনে তুলছে। এরপর লিন্ডা তার ছেলেকে বলে, আমি তোমার সঙ্গে স্বার্থ পূরণ করতে এখানে এসেছি। এ কথা বলতেই আরি জিজ্ঞেস করে কিসের স্বার্থ। তখন হঠাৎ করে সে দেখে তার মা আর কোথাও কোনো জায়গায় নেই, রুমটা পুরো ফাঁকা পড়ে আছে। তখন আরি সব জায়গায় তার মাকে তন্ন তন্ন করে খুঁজলে কোথাও কোনো কিছু দেখতে পায় না। এমন সময় হঠাৎ করে তার মায়ের ভয়ঙ্কর চেহারাটা তার সামনে চলে আসে আর এটা দেখে আরি অনেক ভয় পেয়ে যায়। তখন তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এতক্ষণ আরি স্বপ্ন দেখছিল, এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। এদিকে অরাকে দেখা যায় সে বাথরুমে এসে তার ভ্রূণ সহ ব্লাড বাথরুমে ফেলে দেয়। ওরা প্রেগনেন্ট ছিল, সে তার বেবিটাকে মিসক্যারেজ করে দেয়। তখন সে হঠাৎ করে দেখতে পায় পানির বালতির ভেতর থেকে লাল রক্তাক্ত একটা ভ্রূণ উঠে আসছে। এসব দেখে ওরা অনেক ভয় পেয়ে যায়। তো যাই হোক, লিন্ডা বাইরে থেকে তার ছেলের মেয়ে অদিতির জন্য একটা পুতুল কিনে নিয়ে আসে। আরি তার মেয়েকে এই পুতুল দেওয়ার জন্য ভীষণ রেগে যায়, এমনকি তার মেয়েকে পুতুল নিয়ে খেলা করতে নিষেধ করে, কারণ সে চায় না তার মায়ের টাকায় তার সন্তান কোনো কিছু ব্যবহার করুক। আর তার মায়ের সামনে মেয়েকে রাগ করে বলে, পুতুল কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে, আর কখনো এগুলো নিয়ে খেলবে না। আরির এমন আচরণে লিন্ডা অনেক কষ্ট পায়। এদিকে অদিতি তার দাদির দেওয়া পুতুল নিয়ে ঘরে বসে খুব মজা করে খেলছিল। এমন সময় হঠাৎ করে পুতুলটার চেহারা অনেক ভয়ানক হতে থাকে। এটা দেখে অদিতি অনেক ভয় পেয়ে যায় আর পুতুল রেখে দৌড়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার দরজাটা তখন বাইরে থেকে লক করা ছিল। সে অনেকক্ষণ দরজা টানাটানি করেও দরজা খুলতে পারে না। পিছনে ফিরলেই সে দেখতে পায় পুতুলটার মাথা আলাদা হয়ে ঘুরছে। এটা দেখে ছোট্ট বাচ্চাটি ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক তখন তার বাবা এসে দরজা খুললে ভেতরে সবকিছু নর্মাল হয়ে যায়। তখন আরি এসে পুতুলটাকে আলমারির ভেতরে লক করে রাখে। তবে দেখা যায় আলমারির দরজা একা একাই বারবার করে খুলে যায়। এরপর আরি আলমারির দরজায় তালা লাগিয়ে তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায়
আরি তার মেয়ে ভয় পাওয়ায় তার সঙ্গে লুকোচুরি খেলে যাতে সে এই ভয়টা কাটিয়ে উঠতে পারে। তো কিছুক্ষণ পর আরি খাটের নিচে ছোট্ট একটা বাচ্চার পা দেখতে পায়। সে মনে করে তার মেয়ে হয়তো খাটের নিচে লুকিয়েছে। সে যখন খাটের নিচে দেখতে চায় তখন পাশ থেকে অদিতি এসে তার বাবাকে ডাক দেয়। এটা দেখে আরি অনেক বেশি অবাক হয়ে যায়। তার মেয়ে যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে বেডের নিচে কে? সে বেডের নিচে তাকালেই সে পুতুলটাকে ভয়ানকভাবে দেখতে পায়। তবে সে তো কিছুক্ষণ আগে আলমারিতে পুতুলটাকে তালা মেরে রেখেছিল, তাহলে পুতুলটা আবার এখানে কিভাবে আসলো? এদিকে রাতে ইরা আর ওরাকে দেখা যায় দুই বোন একই বিছানায় শুয়ে আছে। মাঝরাতে আবার ঘুম ভেঙে যায়। এরপর সে দেখতে পায় লিভিং রুমে তার মা জোরে জোরে দেয়ালের সাথে মাথা ঠুকছে। যখন সে তার মায়ের সামনে আসে তখন তার মা মুখের ভেতর থেকে একটা ভ্রূণ টেনে বের করে। মনে হচ্ছিল এটা ওরার ফেলে দেওয়া ভ্রূণ। আর তখন ওরা জেগে ওঠে। সে বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, তাই সে আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে ওঠে ওরা ইরার সঙ্গে তার মাকে নিয়ে আলোচনা করে। ইরাকে বলে, তোমার কি মাকে দেখে তার আচরণ অদ্ভুত মনে হয় না? ইরা বলে, হ্যাঁ, মাকে ইদানিং খুব অদ্ভুত ব্যবহার করতে দেখি, যেগুলো আগে কখনো দেখিনি। অন্যদিকে আরি তার মায়ের সঙ্গে বাজারে বাজার করতে আসে। তখন সে দেখে তার মা হঠাৎ করে খুব দ্রুত অন্ধকার গলির ভেতরে গিয়ে দাঁড়িয়ে আছে। আর সে বারবার তার মাকে ডাকতে থাকে, কিন্তু তার মা প্রথমে তার ডাকে কোনো সাড়া না দিলেও পরবর্তীতে তাকে দেখা যায় এক ডিমনিক রূপে তার দিকে তাকিয়ে আছে। এমনকি তার পা শুনে ভাসছে। সে উড়ে উড়ে আরির দিকে এগিয়ে আসছে। এসব কিছু দেখতেই লিন্ডা আরির সামনে থেকে গায়েব হয়ে যায়। আর হঠাৎ করে আবারও একদম তার মুখের সামনে এসে তাকে হন্ট করে। তখন আরি এতটা ভয় পায় আর চমকে ওঠে। সে দেখে সে বাজারের লোকজনের ভিতরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এতক্ষণ সে তার মাকে এই অবস্থায় হ্যালুসিনেশন করছিল। বাজার শেষ হলেই লিন্ডা তাকে নিয়ে বাসায় ফিরে আসে। এরপর বাসায় এসে রাতে যখন সবাই খাবার খাচ্ছিল তখন আরি তার মেয়েকে খাবার না খেয়ে এখান থেকে তুলে নিয়ে যায়। তখন লিন্ডা বলে ওঠে, আমার আরো একটা নাতি এখানে বসে খাওয়ার কথা ছিল, কিন্তু কেউ তাকে মেরে ফেলেছে। এখানে তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি ওরাও খারাপ কাজ করে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। একটা পর্যায়ে ওরা রেগে গিয়ে এখান থেকে উঠে যেতে গেলেই লিন্ডা রেগে গিয়ে বলে, তুমিও আমার রাস্তায় হাঁটছ, তবে তোমার আর আমার ভেতরের এতটুকুই পার্থক্য। আমি সাহস করে তোমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছি আর তুমি ওদেরকে মেরে ফেলেছ। তখন ওরা তার মায়ের ওপর রাগারাগি করে বলতে শুরু করে যে তার বাচ্চার কোনো প্রয়োজন নেই, আমি তাকে রাখিনি। আমি যার পরিচয় দিতে পারবো না তাকে এখানে এনে কিলা, বরং তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু তুমি কি করেছো? আমাদেরকে জন্ম দিয়ে সারা জীবন মানুষের কথা শোনানোর জন্য ছেড়ে দিয়েছ। ছোটবেলা থেকেই দেখেছি কত পুরুষ আমাদের বাড়িতে এসেছে আর গিয়েছে। এগুলো তুমি কখনো ভেবেছ যে আমাদেরকে তোমার এই সমস্ত কাজে কতটা কষ্ট দিয়েছে? আমরা তো এটাও জানি না আমাদের বাবাকে। এরপর ওরা এখান থেকে রুমে চলে যায়। তখন ইরা তার মায়ের কাছে তার বড় বোনের হয়ে ক্ষমা চায়। তখন লিন্ডা ইরার সামনেই মুচকি হেসে দিয়ে পরিস্থিতি সামলে নেয়। এরপর ইরা যখন একা টেবিল পরিষ্কার করছিল তখন সে দেখে তাদের ড্রয়িং রুমের টিভি একা একাই চালু হয়ে গিয়েছে। সে দ্রুত গিয়ে টিভিটা অফ করে দেয়, কিন্তু দেখা যায় মুহূর্তের ভেতর আবারও টিভিটা অন হয়ে যায়। তখন সে সেখানে তার মায়ের ছবির মতো কিছু একটা দেখতে পায় এবং হঠাৎ করে তার কাঁধে একটা হাত রাখে। সে ভয় পেয়ে চমকে উঠলে হাতটা আবারও গায়েব হয়ে যায়। এদিকে ওরা যখন তার রুমে এসে শুয়ে পড়ে তখন সে বারবার চোখ বন্ধ করলেই তার মায়ের ডিমনিক চেহারাটা দেখতে পায়। সে বারবার এপাশ ওপাশ করে শুলেও তার সঙ্গে এমনই হতে থাকে। এতে সে এতটা ভয় পায় যে সে উঠে গিয়ে ইরাকে জিজ্ঞেস করে, তুমি যে ব্ল্যাক ম্যাজিকের কথা বলেছিলে এটা আসলে কি? তখন ইরা ফিয়ালের চিঠিটা ওরাকে দেখায়। অন্যদিকে আরি তার মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। তখন হঠাৎ করে তার রুমের জানালা খুলে যায়। সে রুমের জানালা অফ করে দেখে তার মেয়ে বেডে নেই, কিন্তু তখন অদিতিকে ডিমনিক রূপে চিৎকার করতে শোনে এবং মুহূর্তের ভেতর অদিতি এসে তার বাবার উপর অ্যাটাক করে দেয়। তখন আরির চিৎকার শুনে ইরারা দুই বোন তার রুমের দিকে দৌড়ে আসে এবং আরির বুকে নখের আঁচড় দেখতে পায়। তখন তারা সবাই অদিতিকে বিছানায় স্বাভাবিকভাবে বসে থাকতে দেখে। তাকে দেখে বোঝার উপায় নেই সে এতক্ষণ ডিমনিক রূপে চলে গিয়েছিল। এরপর আর কোনো উপায় না পেয়ে ইরা ফিয়ালের কথা মতো রিচুয়াল করতে শুরু করে। এতে তারা বুঝতে পারবে তার মাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা বা তাদের ঘরে ডিমনিক শক্তি আছে কিনা।
রিচুয়ালের জন্য ইরা একটা প্লেটে কিছু পানি আর একটা ডিম তার মায়ের বেডের নিচে রেখে আসে। পরদিন সকালবেলা সেই ডিমটা ভাঙলে দেখতে পায় ডিমের ভেতর থেকে রক্ত বের হচ্ছে। এ থেকে তারা বুঝে যায় সত্যি সত্যি তার মাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তখন আরি বলে তাদের এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে সবার চলে যাওয়া উচিত, নয়তো তাদের জন্য অনেক বড় বিপদ আসছে। তো ওই দিন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কারণে তারা কেউই বাড়ি ছেড়ে যেতে পারে না, বরং তারা সবাই এমন বিপদে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। ওই রাতে তারা সবাই এক রুমে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, মাঝরাতে হঠাৎ করে অরার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার আবারও পিরিয়ড হয়েছে। বিছানার চাদর নষ্ট হয়ে গিয়েছে, তাই সে দ্রুত বাথরুমে যায়। সেখানে বাথরুমে জোরে ছোট বাচ্চার কান্নার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এত জোরে কান্না আর চিৎকারের শব্দ ওরা সহ্য করতে পারে না। সেই সাথে পানির ভেতর সে আবারও তার মা আর একটা বাচ্চার ছবি ভেসে উঠতে দেখে। তখন সে ভয় পেয়ে সরে যেতে চাইলেই পা স্লিপ করে বেসিংয়ের সঙ্গে তার মাথায় জোরে আঘাত পায়, আর সেখানে সে পড়ে গিয়ে প্রচুর ব্লিডিং হওয়ার কারণে সে সেখানেই মারা যায়। এদিকে ইরার ঘুম ভাঙলে সে তার বোনকে না পেয়ে দ্রুত বাথরুমের দিকে ছুটে যায় তাকে খোঁজার জন্য। আর সেখানে গিয়ে ওরাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে। চোখের সামনে বড় বোনের মৃত্যু দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর ওরা দাফন কাফন শেষ হলে সবাই দ্রুত বাড়ি চলে গেলেও ইরা তার বোনের কবরের পাশে চুপ করে বসে থাকে। তখন সেখানে ফিয়াল এসে পৌঁছায়। এই প্রথমবারের মতো ফিয়ালের সঙ্গে ইরার সামনাসামনি দেখা হয়, কিন্তু প্রথমেই ইরা ফিয়ালকে চিনতে পারে না। মূলত ইরা চিঠি পেয়ে ফিয়াল বুঝতে পারে তার মায়ের অবস্থা খুব খারাপ, যার কারণে সে দ্রুত তার মায়ের ট্রিটমেন্ট করার জন্য এখানে এসেছে। ফিয়াল এসে ইরাকে তার মায়ের সঙ্গে ঘটে যাওয়া সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। তার মাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাও তাদের খুব কাছের কেউ তার মায়ের এমন ক্ষতি করেছে। লিন্ডার এমন অপমৃত্যুতে সে ফিরে এসে সবাইকে শাস্তি দিতে চাইছে। এ কথা শোনার পর ইরা বুঝতে পারে তার মাকে ব্ল্যাক ম্যাজিক তার পরিবারের থেকে কেউ করতে পারে। সে তার ভাইকে সন্দেহ করে। সে জানে তার ভাই ছাড়া এমন জঘন্য কাজ আর কেউই করতে পারে না। তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় ওরা আর আরি দুজনে তার মায়ের সঙ্গে থাকতে চায় না বলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তবে লিন্ডাও খুব জেদি ছিল, তাই সে তার দুই ছেলে মেয়েকে কখনো খুঁজে আর বাড়ি ফিরিয়ে আনেনি। এর কয়েক বছর পর আরি বিয়ে করে ফিরে এসে তার মায়ের কাছে কিছু টাকা চায়, কিন্তু লিন্ডা তাকে টাকা দিতে পুরোপুরি অস্বীকার করে। তাই আরি ভীষণ রেগে যায় আর তার মাকে যাচ্ছে তাই অপমান করতে শুরু করে। সে বলে, আমাকে কিছু টাকা দেওয়া কি তোমার শরীর বিক্রি করার থেকেও কঠিন। এ কথা শুনে লিন্ডাও বেশ রেগে যায়। তাই সে তার ছেলেকে একটা থাপ্পড় মারে আর বলে, এতই যদি সবকিছু সহজ মনে হয় তাহলে তুমি তোমার বউকে দিয়ে শরীর বেচিয়ে দেখো, কেউ শরীর কিনে কিনা। এই অবস্থায় আরি বাড়ি ফিরে তার স্ত্রীকে টাকা ম্যানেজ করে না দিতে পারায় সে রাগে আরির স্ত্রী আরিকে রেখে চলে যায়। এই রাগে আরি তার মায়ের ওপর ব্ল্যাক ম্যাজিক করে, যেটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। তো সিন বর্তমানে আসলে দেখা যায় আরি তার ভুল বুঝতে পারে, তাই সে তান্ত্রিকের বলা কথা মতো তার মায়ের বাড়িতে যে কাপড় গোপনে পুঁতে রেখেছিল সেটা আবারও মাটি খুঁড়ে বের করে পুড়িয়ে দিলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, যার কারণে সে ওই কাজটা করতে থাকে। রাতের আধারে বৃষ্টিতে ভিজে মাটি খুঁড়ে ওই কাপড়টা খুঁজে বের করার চেষ্টা করে। তখন তার পাশে অদিতি ছিল। সে বারবার করে তার ছোট মেয়েকে তার কাছে থাকতে বলে, দূরে কোথাও যেতে নিষেধ করে। চোখের আড়াল হলে তার কোনো বিপদ হতে পারে। তো এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল ঠিক তাই হয়। ভেতরে থাকা ডিমন অদিতিকে ভুলিয়ে ভালিয়ে ঘরের ভেতরে নিয়ে আসে। তখন ইরা এসে আরিকে বকাঝকা করতে শুরু করে, কেন সে তার মায়ের ওপর এমন ব্ল্যাক ম্যাজিক করেছে। তখন তারা দুই ভাই বোন দেখতে পায় অদিতি সেখানে নেই। এটা দেখে তারা দ্রুত রুমের দিকে যেতে গেলে লিন্ডা অদিতিকে রুমের ভেতরে নিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। তো যাই হোক, আরি তার বোনকে বলে, যে করেই হোক তুমি আমার মেয়েকে বাঁচাও, আমি বাকিটা দেখছি। সে ওই অবস্থায় আবারও গিয়ে মাটি খুঁড়ে ওই কাপড়টা বের করে এবং অনেক কষ্ট করে ওই কাপড়ে আগুন চালানোর চেষ্টা করে। এদিকে ইরা অদিতিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে পেরে ওঠে না। কখনো সে অদিতিকে মনে করে জড়িয়ে ধরে, তখন দেখে সে একটা কাটা হাত ধরে আছে। তো কখনো অদিতি গিয়ে নিজেই নিজের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দিতে থাকে। লিন্ডা তাদের সবাইকে ভয় দেখাতে শুরু করে এবং সবাইকে বলে, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। সেখানে ফিয়াল আসলে লিন্ডাকে থামাতে পারে না। এদিকে ফাইনালি আরি কাপড়টাকে আগুন ধরাতে সক্ষম হয় আর তার মায়ের সমস্ত ডিমনিক পাওয়ারগুলো কমে যায়। কিন্তু এখানে শেষ হয় না। লিন্ডা
লিন্ডা এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে তার ছেলে আরিকে তার সাথে করে নিয়ে যায়, কারণ সে এই ভয়ঙ্কর জঘন্য খেলা শুরু করেছিল। এইভাবে সবাই শেষ হয়ে গেলে ইরা আর অদিতি বেঁচে যায়। তো পরের দিন ইরা তার ভাইয়ের কবরের কাছে গেলে শেষবারের মতো ফিয়াল তার সঙ্গে দেখা করতে আসে। তখন ফিয়াল জিজ্ঞাসা করে, তোমার পুরো নাম কি? আন্ধেরা কুসুমা দেবী। ফিয়ালের মুখে এই নামটা শুনে ইরা চমকে যায় আর জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানেন? তখন সে একটা চিঠি দেখায় যেটা লিন্ডা ফিয়ালকে লিখেছিল, যেখানে লিন্ডার সঙ্গে ফিয়ালের একটা ছবিও ছিল। মূলত ফিয়াল আর লিন্ডা দুজনে দুজনকে ভীষণ ভালোবাসত আর তাদের ভালোবাসার ফল ইরা। তবে একটা সময় লিন্ডা তার খারাপ কাজের জন্য ফিয়ালের জীবনটা নষ্ট করতে চায় না, তাই সে তার কাছ থেকে দূরে সরে আসে। ওই সময় লিন্ডা প্রেগনেন্ট থাকে আর সে তার মেয়ের নাম কি রাখবে সেটাও চিঠিতে জানিয়েছিল। চিঠি পড়ে ইরা অনেক ইমোশনাল হয়ে যায়, ফিয়ালকে গিয়ে জড়িয়ে ধরে, কারণ সে তার আসল বাবাকে খুঁজে পেয়েছে। সে সবকিছু হারিয়েও মাথা গুজার একটা ঠাঁই পেয়েছে। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।